কী অবস্থা সকলের? দেশের এই ক্রান্তি লগ্নে মনে হয় না কেউই আসলে ভালো আছো। সো সারাদিন ধরে আমারও মনটা অনেক বেশি খারাপ, কিন্তু তারপরেও নিজেদের লেখাপড়া চালিয়ে যেতে হবে। সো আমরা কতদিন 3F-এর 12 নম্বর দাগ পর্যন্ত দেখছিলাম, 6-এর 12 নম্বর। এখানে অবশ্য একটা অঙ্ক বাদ ছিল আমাদের, এই যে 10 নম্বর অঙ্কটা, যে এ এত বি এত সি এত দ্বারা গঠিত ত্রিভুজের লম্ব কেন্দ্র নির্ণয় করতে বলছে। তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো এটার পাশে সকল 100% দিয়ে নাও, যেটা আসবেই এই কোয়ালিটির একটা অঙ্ক। তো 6-এর 10 নম্বর কি আছে? এই ধরো আমাদের এ বি সি। তো এই ত্রিভুজের লম্ব কেন্দ্র বলে দেয়। আচ্ছা, লম্ব কেন্দ্র কি তার আগে একটু বুঝি যে লম্ব কেন্দ্র জিনিসটা কি। তো লম্ব কেন্দ্র ধরো আমি এ থেকে এই বিসি বাহুর উপরে একটা লম্ব টানলাম, বি থেকে এসি বাহুর উপর একটা লম্ব টানলাম। এই লম্ব দুইটা যেখানে ছেদ করলো সেটাই আসলে লম্ব কেন্দ্র। দুইটা হইলেই হয়ে যায়। তুমি চাইলে এটাও টানতে পারো যে সি থেকে এ বি এর উপরে একটা লম্ব টানলাম, হ্যাঁ ওটা ওই বিন্দু দিয়ে যাবে। তো আমাদের ছেদ বিন্দু পাওয়ার জন্য যা দুইটা লাইন হইলেই হয়। ওকে, সো এই মেইনলি বেসিক্যালি আমাদের লম্ব কেন্দ্র। তো এই লম্ব কেন্দ্রের ম্যাথটা খুব বেশি আসে। তো এবার 10 নম্বরটা দেখি কি আছে। 6-এর 10 নম্বর। এ 2,5, বি 3,1, সি 8,4। তো এইটা দ্বারা গঠিত ত্রিভুজের লম্ব কেন্দ্র বের করতে বলছে। তো আমি যে কাজটা করব, এখান থেকে এই বাহুর উপর একটা লম্ব টানলাম, এখান থেকে এই বাহুর উপর একটা লম্ব টানলাম। তো লম্ব টানার পরে আমাদের এখানে বলে কিন্তু দেওয়া আছে এই ত্রিভুজের লম্ব কেন্দ্র কত, HX, Y বলে দেওয়া আছে, যেটা লম্ব কেন্দ্র HX, Y। সো ওকে, HX, Y। সো পাইলাম। এখন দেখো, তাহলে এখন আমি কি করব, এখন আমরা এখানে XY দুইটা আননোন না, তাহলে আমার কয়টা ইকুয়েশন লাগবে? আমরা জানি দুইটা আননোন হলে আমাদের দুইটা ইকুয়েশন লাগে। তো এখানে প্রথমত আমি এখানে লিখতে পারি, এখানে বা এখন দিয়ে যেটা লেখো এখন, এম অফ AH মানে AH রেখার ঢাল এবং BC রেখার ঢাল, এই ঢালের গুণফল হবে -1। এইচ রেখার ঢাল আর বিসি রেখার ঢালের গুণফল কত হবে? -1। কেন হবে? এখন কথা হইলো তো ভাই, আপনি তো এখানে লম্ব যেটা লম্ব তো এটা যদি আমি একটা ডি নাম দিতাম তাহলে এডি লম্ব হইতো। দেখো, এই লম্ব কেন্দ্র হওয়ার জন্য যেমন আমাদের যশোর বোর্ডের একটা কোশ্চেনের কথা আমার মনে পড়ে, তো যেখানে এরকমভাবে চিত্রটা দেয়া ছিল, জাস্ট এভাবে বলে দিছিল যে এটার নাম দিছিল মনে হয় PX, Y। এটা A B C এগুলো বলে দেওয়া আছে। বলে দেওয়ার পরে এরকম চিত্র। এখন বলছে কি এটা লম্ব কেন্দ্র। এখন দেখো এইটার জন্য, এই লম্ব কেন্দ্র হওয়ার জন্য ধরো এটা এইচ নাম দিয়ে দিলাম। এই যে AH, সাপোজ আমাদের এইটা আর এটা ধরো এরা দুইটা রেখা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এর জন্য এদের টাচ করার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? তুমি জাস্ট এই রেখার উপরে দুইটা পয়েন্ট পাইলেই হবে। তুমি এই সাপোজ ধরো এই রেখাটার ঢাল বের করতে পারতেছো, দেখো এই রেখার উপর দুইটা পয়েন্ট তোমার কাছে আছে, তাহলেই তুমি এই রেখার ঢাল পেয়ে যাবা। তার জন্য তোমাকে এক্সট্রা করে সাপোজ আমি যদি এইখানের আর এইখানের যদি দুইটা পয়েন্ট পাই তাতেও হবে, তাতেও তুমি এই রেখার সম্পূর্ণ ঢাল তুমি পেয়ে যাবে, ঠিক আছে? সো এই কারণে আমাদের এই যে AH বা এটাকে AD নাম করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি বলতেই পারি যে এইচ রেখার ঢাল যা AD রেখার ঢাল তাই হবে। এটার নাম যদি ডি দিতাম তাহলে AD হইতো, এটার ঢাল একই হবে। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এখন এইচ রেখার ঢাল কত হবে? y1 - y2 মানে y - 5 x - 2। এটা এইচ রেখার ঢাল। আর বিসি রেখার ঢাল কী হবে? বিসি রেখার ঢাল হবে 1 - 4, 1 - 4, 3 - 8, 3 - 8 ইকুয়াল -1। তাহলে এখান থেকে কী ইকুয়েশন বের হচ্ছে? এখান থেকে আমাদের যে ইকুয়েশনটা বের হচ্ছে, এখানে -3 আর এখান থেকে -5। তাহলে y - 5 ডিভাইডেড বাই x - 5 গুণ এখানে -3 বাই -5, তো মাইনাস প্লাস করে দিলাম -1। 3 দ্বারা উপরে গুণ করো, তাহলে হয় 3y মাইনাস 15 ইকুয়াল, এটা দিয়ে এটারে গুণ করলে কত হয়? এটা দিয়ে এটারে গুণ করলে আসতেছে 5x
-25, এটা ছিল হচ্ছে নিচে, 5x - 25 নিচে ছিল। এখন আমি যখন এখানে -1 গুণ করে দিব তখন এটার আগে হয়ে যাবে মাইনাস, এটার আগে হয়ে যাবে প্লাস। জাস্ট নিজেরাই একটু ক্যালকুলেশন করে নিও যদি বুঝতে অসুবিধা হয় কোনো কারণে। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে এটার এই পাশে নিয়ে আসি, তাহলে আসতেছে 5x + 3y মাইনাস এটা যদি এ পাশে যায় তাহলে হচ্ছে 40 = হচ্ছে 0। এই পেয়ে গেলে একটা ইকুয়েশন। আবার আর একটা ইকুয়েশন কই থেকে পাবো? এবার দেখেন, এই যে এখানে BH, এই BH রেখার ঢাল যা হবে আর AC রেখার ঢাল যা হবে, এদের ঢালের গুণফল কত হবে? -1। কারণ কি? কারণ এই BHটা দেখো এই AC এর উপর কি লম্ব। তাহলে আমি বলতে পারি আবার m অফ BH মানে BH রেখার ঢাল ইন্টু m অফ AC রেখার ঢাল, এদের গুণফল হবে হচ্ছে -1। তাহলে BH রেখার ঢাল কি আসে? y - 1 x - 3 ইন্টু AC রেখার ঢাল কী হবে? AC রেখার ঢাল আসতেছে হচ্ছে 5 - 4 2 - 8 -1। তো এখান থেকে যাই হোক, আমি আর এই ক্যালকুলেশনটা দেখাবো না। এখান থেকে আর একটা ইকুয়েশন তুমি পেয়ে যাবা, দেন ওই দুইটা ইকুয়েশনকে আর গুণের সাহায্যে সলভ করলে তুমি x এবং y এর ভ্যালু পেয়ে যাবা। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমাদের লম্বকেন্দ্রটা হচ্ছে বের করতে হবে। সেখান থেকে x y এর ভ্যালু যা পাবা সেটাই হচ্ছে আমাদের লম্বকেন্দ্র। আমি চলে আসতেছি আমাদের পরের ম্যাথগুলোতে। আর এটা তো গত দিনই বলে দিছিলাম যে হচ্ছে এটা হচ্ছে এখানে 11 নম্বর দাগে যে ম্যাথটা আছে, এটা হচ্ছে আমাদের এই পাশে এই যে 11 নম্বর দাগে যে অঙ্কগুলো আছে সেখানে হচ্ছে মেইনলি আমরা করব। ওইখানে হচ্ছে লম্বের পাদবিন্দুর অঙ্কগুলো মেইনলি আছে। ওকে, এবার চলে আসতেছি আমাদের আর একটা নতুন টপিকের, সেটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। তো লম্ব দ্বিখণ্ডক এই টপিকের থেকে তোমরা যখন টেস্ট পেপার খুলবা দেখবা যে প্রচুর কোশ্চেন আসছে এই লম্ব দ্বিখণ্ডক রিলেটেড। ঠিক আছে? তো এই জন্য এই টপিকটার পাশে আমরা হচ্ছে স্টার মার্ক করে দিচ্ছি যে হচ্ছে এটা একটা স্টার টপিক, সবচেয়ে বেশি আসা কোশ্চেন একটা। ঠিক আছে? লম্ব দ্বিখণ্ডক। এখন কথা হইতাছে লম্ব দ্বিখণ্ডক কী জিনিস? ঠিক আছে, লম্ব দ্বিখণ্ডক হচ্ছে লম্ব দ্বিখণ্ডক হলো এমন একটি লম্ব রেখা যা প্রদত্ত রেখাকে প্রদত্ত মানে যেটা দেয়া আছে, যা প্রদত্ত রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করে, প্রদত্ত রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করে। যেমনটা এটার জন্য আমরা চলে আসতেছি হচ্ছে 7-এর 1 নাম্বার ম্যাথে। কি আছে? 7-এর 1 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে 2,1 ও 6,3 বিন্দু দুইটি সংযোজক রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। কি জানতে চাইছে? এই দুটো রেখার সংযোজক রেখা কি বলছে? সংযোজক রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, সংযোজক রেখাংশের লম্ব দ্বিখণ্ডক। ওকে, এই যে সংযোজক রেখাংশের লম্ব দ্বিখণ্ডক, এই হচ্ছে আমাদের সেই লম্ব। এই লম্বটা কি? আমাদের এই যে হচ্ছে প্রদত্ত রেখার নাম দিয়ে দিলাম ধরো AB। এই AB রেখাকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেলে এই লম্বটা। ঠিক আছে? এর নাম হচ্ছে তাহলে লম্ব দ্বিখণ্ডক। তাহলে দেখো এটার নাম দিলাম আমি C, এটার নাম দিলাম ধরো হচ্ছে D। সাপোজ আমাদের এই CD রেখার সমীকরণ বের করতে হবে, তাহলে কীভাবে বের করবো? ধরি, এভাবে একটু বলে দাও, ধরি A হচ্ছে 2,1 ও B হচ্ছে 6,3। এটা তুমি ধরে নিছো, নামকরণ তুমি ধরছো, এই জন্য হচ্ছে ধরি বলতে হবে। ঠিক আছে? ধরি A হচ্ছে এত, B এত, অতএব AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, AB এর মধ্যবিন্দু হচ্ছে C। কত আসতেছে সেটা? 2 + 6 ডিভাইডেড বাই 2, 1 + 3, 1 + 3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এখান থেকে কত আসতেছে? 8 তাহলে হচ্ছে 4
আর এখান থেকে 4, তাহলে হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে পেয়ে গেলাম, ঠিক আছে, এ বি এর মধ্যবিন্দু পেয়ে গেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, তাহলে কোন বিন্দু পেলাম, এই সি বিন্দু পেয়ে গেছি, 4,2। এখন আমরা সুন্দর মতো এ বি রেখার সমীকরণ বের করব, তার উপর লম্ব রেখার সমীকরণ যা 4,2 বিন্দু দেবে, তাহলে ওটা হয়ে যাবে আমাদের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে এখান থেকে কী করব, এ বি রেখার সমীকরণ বের করি। এ বি রেখার সমীকরণ আসে এক্স মাইনাস x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। ওকে, তাহলে এখান থেকে কী আসতেছে, এখান থেকে আসতেছে -4 আর এখানে আসতেছে -2, তাহলে একটু কাটাকাটি করব। x - 2 বাই হচ্ছে 4 লিখলাম, -4 আর লিখলাম না, y - 1 বাই হচ্ছে -2, আচ্ছা -4 -2 লিখি, কাটাকাটি করো, তাহলে এখানে থাকতেছে 2, 2 দ্বারা ওই পাশে গুণ করে দাও, তাহলে x - 2 ইকুয়াল হচ্ছে 2y মাইনাস হচ্ছে 2, তাহলে সুন্দর মতো 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছ x - 2y ইকুয়াল হচ্ছে 0। এটা দিয়ে ফেলো 1 নম্বর। তাহলে পেয়ে গেছো এবি রেখার সমীকরণ। এখন কি করব, এবির উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে লম্ব রেখার সমীকরণ কী হবে, 2x + y + k ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব এবি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, বা লম্বের উপর লম্বের সমীকরণ লিখতে পারো, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, সেটা কী হবে, এবি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আসবে হচ্ছে 2x, কী যেন দেখলাম ওই পাশে, এখানে ছিল হচ্ছে x - 2y ইকুয়াল হচ্ছে 0, তাহলে 2x + y + k, 2x + y + k ইকুয়াল হচ্ছে 0, যা কি বিন্দুগামী, যা হচ্ছে আমাদের ওই যে সেই সি বিন্দু দিয়ে যাচ্ছে, কি বিন্দু, 4,2 বিন্দুগামী, যা 4,2 বিন্দুগামী। তাহলে 4,2 দ্বারা সিদ্ধ করো, তা অতএব 2 × 4 + 2 + k ইকুয়াল হচ্ছে 0, অতএব k ইকুয়াল এখান থেকে বের হয়ে যাচ্ছে কত, 8, তাহলে 10 - 10, অতএব আমাদের রেখার সমীকরণটা আসতেছে 2x + y - 10 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে যদি দেখি 7-এর 2 নম্বরে কী আছে, পরগুলো পরপর খালি পড়তে থাকি, এগুলো নিজেদের করতে হবে। এ এত বি এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ এ বিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ। দেখো সমকোণে সমদ্বিখণ্ডিত মানে কি, এটাই সেম, এই যে সমকোণে দেখছো, এই যে সিডি রেখা কী করতেছে, সমকোণে মানে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুইভাবে বিভক্ত করে ফেলতেছে। সো এটা যেন কোনোভাবে ভুলে যাও না। পরবর্তীতে দেখা যায় কি, আমি যখন এই এইচএসসি 24 ব্যাচের জন্য যখন করতেছি, দেখা যাচ্ছে ওরা প্রায় ভুলে গেছে, প্রায় প্রতিটা কলেজে বা প্রতিটা বোর্ডে এই লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আসছে, ওরা আর বেশিরভাগই আবার নতুন করে জিজ্ঞেস করতেছে, ভাই লম্ব দ্বিখণ্ডক কী জিনিস। এই কারণে এবার ডিরেক্ট ওই 26 ব্যাচের জন্য আমি ডিরেক্ট লিখে দিয়েছি যে লম্ব দ্বিখণ্ডক হলো এমন একটি লম্ব রেখা যা প্রদত্ত রেখাকে সমান দুইভাবে বিভক্ত করে দেয়। আশা করি এখান থেকে আর বুঝতে অসুবিধা হবে না। ওকে, তারপরটা কী আছে দেখাও, যে এ হচ্ছে এ বি সি ডি বিন্দুদ্বয় সংযোজক রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে এটা। তো সেম ওয়েতে বের করবা ভাইয়া, কী করবা, আমরা প্রথমে এই দুইটার মধ্যবিন্দু বের করে ফেলবো, দেন এত এর সংযোজক রেখার সমীকরণ বের করব, তার উপর লম্ব রেখার সমীকরণ যা ওই মধ্যবিন্দু করাই দিলে এইখান থেকে এই ইকুয়েশন বের হয়ে চলে আসবে। জাস্ট নিজেদের মতো ক্যালকুলেশন করে নিবা। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে কী আছে, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের উপর লম্ব এবং প্রদত্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। ওকে, এই সংযোজক রেখার উপর লম্ব এবং প্রদত্ত সংযোজক রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এরূপ বিন্দু দিয়ে যায়। তাহলে দেখি এটা কেমন হবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এইটা হচ্ছে 4,5 আর আরেকটা হচ্ছে -4,10। এই বিন্দুদ্বয় সংযোজক রেখার উপর লম্ব এবং প্রদত্ত বিন্দুদ্বয়কে কত 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে এইরূপ বিন্দু দিয়ে যায়। আমি ধরলাম এটা এ, এটার নাম দিয়ে দিবা বি, এটার নাম দেবা সি, সি হচ্ছে কত 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। প্রথমতে
এইভাবে লিখবে প্রশ্ন মতে। আগে ধরি দিয়ে বলে নিও যে ধরি এ এত বি এত, আর প্রশ্ন মতে এ সি ইস টু বি সি ইকুয়াল হচ্ছে 1:2। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক এইভাবে লিখে নিবা, সি বিন্দুর স্থানাঙ্ক 1+2 1+2 1+2 1+2 x2 x1 -4 4 -4 4 10 5 10 5। এতে ক্যালকুলেশন করে যা আসে তাই, আমি আর লিখলাম না। দেন কী করব, আবারও সেম কী করব, এই এবি রেখার সমীকরণ নির্ণয় করব। এইটার ক্ষেত্রে খালি মধ্যবিন্দু লাগছিল সি বিন্দুর ক্ষেত্রে, আর এইগুলোর ক্ষেত্রে কি এখানে হচ্ছে 1:2, কোনো পার্থক্য নেই। এরপরে কী কাজ, এবি রেখার সমীকরণ বের করব, তার উপর লম্ব রেখার সমীকরণ যা হচ্ছে এই সি বিন্দুগামী, শেষ হয়ে গেল। আচ্ছা, তারপরেরটা কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে 5 নাম্বার বলছে হচ্ছে পি এত কিউ এত বিন্দুগামী রেখার লম্ব দ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের ছেদাংশ। তো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে আগে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করবো, এরকমভাবে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করার পরে তোমাকে যদি বলি আমি হচ্ছে এটার এক্স অক্ষের খণ্ডিত অংশ কত, তাহলে x/y/b সেই ফরম্যাটে নিয়ে যাবা, 10টাকে ওই সাইডে দিয়ে দিবা, 10 দ্বারা ভাগ করবা, তাহলে কি আসবে x/5 y/10 = 1। তাহলে এক্স অক্ষ দ্বারা খণ্ডিত অংশ হচ্ছে 5 একক। তারপরে কি বলছে, এত এত এ বি এর লম্ব দ্বিখণ্ডক দ্বারা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, পারবা। এ এত বি এত এ বি সমান হচ্ছে 3bc হলে এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ডে হচ্ছে 2021 সালে আসে, অ্যান্ড অঙ্কটাতে একটু ডাটা হচ্ছে মিসিং আছে, বুঝছো। তো এটা তো মেইনলি এরকমভাবে কোশ্চেন আকারে ছিল না, এখানে হচ্ছে তোমার হচ্ছে চিত্র দেয়া ছিল ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা ছিল। তো ওইখানে মেইনলি হচ্ছে সি বিন্দুটা ঠিক আসলে কোথায় আছে এটা বলতে ভুলে যায়, মানে হচ্ছে আসলে এটা কি এ বি এর মধ্যবর্তী কোনো বিন্দু না এ বি এর বাইরের কোনো বিন্দু, এ সম্পর্কে কোনো ডাটা হচ্ছে দেওয়া হয় নাই। এখন আমাদের কাছে আমি প্রথমত হচ্ছে দেখো সি বিন্দুটাকে ধরে নিচ্ছি, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আর যেহেতু আমি ধরলাম সি বিন্দু হচ্ছে এ বি এর বাইরের বিন্দু, এইখানে হচ্ছে সি। যেমনটা আমরা হচ্ছে ওই 3b-তে হচ্ছে একটা অঙ্ক ছিল আমাদের ওইখানে 3b এর, ওই অঙ্কের সাথে আমরা মিলাইতে পারি 3b এর হচ্ছে 1 নাম্বার যে অঙ্কটা ছিল সেটার মতো। তো এখানে এ বিন্দুর স্থানাঙ্ক কত বলে দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 1 2, বি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে 4, হচ্ছে 5, অ্যান্ড সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, আমাদের কাছে দেওয়া আছে যে এ বি সমান হচ্ছে 3bc। আচ্ছা, এখন সি এইভাবে লিখবা, সি বিন্দু। আচ্ছা, তার আগে আমরা একটু এবি রেখার সমীকরণটা আগে একটু বের করে নিই, কারণ আমাদের আসলে এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ লাগবে। এসি মানে এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কীভাবে বের করে, এই যে দেখো প্রথমে এ আর হচ্ছে এই পয়েন্টটা লাগবে মেইনলি, আমরা কার এই যে এবি এর লম্ব দ্বিখণ্ডক যেভাবে বের করছি সেরকমভাবে। তো আমাদের এবার বলছে এসি এর লম্ব দ্বিখণ্ডক, তো আমাদের এখানে সি বিন্দু আগে বের করে নিতে হবে। দেন আমাদের ওইখান থেকে হচ্ছে এই এসি এর সমীকরণ লাগবে, তার উপর লম্ব রেখার সমীকরণ যা হচ্ছে ওই কী বলে, যা হচ্ছে আমাদের এই মানে মধ্যবিন্দুগামী হবে, এখানে সাথে মিলাইলে তো হবে না, মধ্যবিন্দুগামী হবে। তো এসি এর লম্ব দ্বিখণ্ডক লাগবে। তো দেখো এসি রেখার সমীকরণ যা এবি রেখার সমীকরণ কিন্তু হুবহু তাই। তাহলে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ফার্স্ট অফ অল এবি রেখার সমীকরণ বের করে ফেলি একটু। এবি রেখার সমীকরণ x minus x1 x1 minus x2 y minus y1 y1 minus y2। তো এখান থেকেও -3, এটা নিচেও -3 কেটে দিলাম, তাহলে x minus 1 ইকুয়াল হচ্ছে y minus হচ্ছে 2। দেন আমরা এখান থেকে এটার পাশে নিয়ে আসো x minus y plus 1 = 0। আর যদি কারো হচ্ছে কনফিউশন থাকে যে ভাই এ বি এর সমীকরণ আর সি এর সমীকরণ কি একই হবে, তাহলে হচ্ছে আমি এরপরে হচ্ছে সি বিন্দু বের করব, তোমরা হচ্ছে এরপরে হচ্ছে ওইটা দিয়ে এসি এর সমীকরণটা বের করে দেখবা যে সেম টু সেম ইকুয়েশন আসতেছে, ঠিক আছে। মনে কনফিউশন রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। ওকে, তো এবি রেখার সমীকরণ পেয়ে গেছি। আচ্ছা, এখন বলতেছি সি বিন্দু, এটাকে 1 নম্বর দাও। হ্যাঁ, সি বিন্দু এ বি এর বহিস্থ বিন্দু হলে এ বি এর বহিস্থ মানে কি বাইরের বিন্দু হলে সি বিন্দু এ বি এর বহিস্থ বিন্দু হলে
বা সি বিন্দু এ বিকে বিভক্ত করলে এভাবে লিখতে পারো, সি বিন্দু এ বিকে বহির্বিভক্ত করলে এ বি সমান বলে দেওয়া আছে হচ্ছে 3BC। তো আমরা জানি কি বহির্বিভক্তর ক্ষেত্রে হচ্ছে টোটালটা হচ্ছে আমাদের হচ্ছে M1 আর এইটুকু হচ্ছে আমাদের M2, বিসিটুকু হচ্ছে আমাদের M2। তাহলে টোটালটা যদি হচ্ছে আমাদের M1 হয় তাহলে আমাদের দরকার AC/BC, বাট আছে কি AB/BC। তাহলে এখান থেকে যে কাজটা করতে হবে, এ বি এর সাথে আমরা বোথ সাইডে কী যোগ করে দিব, বিসি যোগ করে দিব, তাহলে 4BC হইল। তো এ বি এর সাথে বিসি যোগ করলে হয় এসি, তাহলে হচ্ছে AC = 4BC বা AC/BC = 4। অতএব AC/BC = 4:1। AC/BC সমান হচ্ছে 4:1। ওকে গেল। তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটা করিতে পারি সেটা কি, এখন এখান থেকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলবো। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক কত আসে? সি বিন্দুর স্থানাঙ্ক 4:1, যেহেতু বহির্বিভক্ত করতেছে খেয়াল রেখো 4 - 1 4 - 1। অনেকে এই পর্যন্ত লেখো ঠিকঠাক, কিন্তু পরে যায় হচ্ছে মাইনাস দিতে ভুলে যাও তাড়াহুড়ায়, এই কাজ যেন না হয় ভুলেও, ঠিক আছে? সো x2 এক্সাম কত হবে? 4 1 5 2 5 2। কত আসতেছে এখান থেকে? 4 4 16, 16 থেকে 1 গেলে 15, 15/3 তাহলে 5, আর এখান থেকে 20 - 2 তাহলে 18, 3 6 18। তাহলে আমি এখান থেকে সি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখন তাহলে আমার কী কাজ করতে হবে? এখন এসি এর মধ্যবিন্দু বের করতে হবে। কেন মধ্যবিন্দু লাগবে ভাই? কারণ হচ্ছে আমার তো এই যে আমরা যেমন হচ্ছে কি কার এ বি এর লম্ব দ্বিখণ্ডক বের করছিলাম, এখন জানতে যাচ্ছি এসি, তাহলে এসি এর মধ্যবিন্দু লাগবে। ওকে, তাহলে এসি এর মধ্যবিন্দু বের করে ফেলি। অতএব এসি এর মধ্যবিন্দু হচ্ছে কত? এসি এর মধ্যবিন্দু আসতেছে হচ্ছে এসি একই, এই যে এ 1 + 5 1 + 5 / 2 2 + 6 / হচ্ছে 2। ওকে, তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখানে পাচ্ছি 6, তাহলে 3 8, তাহলে হচ্ছে 4। তাহলে এসি এর মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার কি করব? এখন হচ্ছে আমাদের এই 1 নম্বর রেখার উপর হচ্ছে লম্ব, যা হচ্ছে 3,4 বিন্দুগামী। অতএব এভাবে লিখবা, এসি এর একবারে লিখে ফেলতে হবে অতএব এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, যেহেতু অঙ্ক বড় হয়ে যাচ্ছে সেজন্য এবার শর্টকাট ইউজ করলেই হবে। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কোন রেখার উপর লম্ব? এই যে x - y + 1, তাহলে এর উপর লম্ব রেখার সমীকরণ কী হবে? x + y + k। বাট এবার আর আমি কে দিয়ে করবো না, ওই যে আর একটা শর্টকাট দেখাইছিলাম সেটা দিয়ে করব। x + y = এটাকে কি দ্বারা সিদ্ধ করে দিব? এই মধ্যবিন্দু দ্বারা সিদ্ধ করব। 3,4 দ্বারা হচ্ছে সিদ্ধ করে দিব। তাহলে 3 + হচ্ছে 4, ব্যাস বের হয়ে গেল। x এর জায়গাতে বসাইছি, তো y এর জায়গায় বসাইছি 4, x + y - 7 = হচ্ছে 0। তাহলে এটা একটা লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। এখন আবার সি বিন্দু এ বিকে অন্তর্বিভক্ত করলে 2 রকম লেখাই লিখে দিলাম, বা অন্তস্থভাবে বিভক্ত করলে দুইটাই লিখতে পারো তুমি, ঠিক আছে? তবে যেটা লিখবা সেটাই লিখবা। যেমন হচ্ছে এখানে আমি একটা লিখছি সি বিন্দু এ বি এর বহিস্থ বিন্দু বলে, তো এখানে লেখা উচিত ছিল সি বিন্দু এ বিকে বহির্বিভক্ত করলে, ঠিক আছে? এটা লিখে দিও, সি বিন্দু এ বিকে বহির্বিভক্ত করলে, এভাবে লিখে নিও। তাহলে দেখো সি বিন্দু এ বিকে অন্তর্বিভক্ত করলে, তো এবার একটু চিত্রটা একটু পাশে রাফে দেখাইনি, দেখো। তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে এ বি, এদের মাঝখানে কোথাও একটা জায়গায় হচ্ছে আমাদের এই সি বিন্দুটা আছে। তো আমরা জানি অন্তর্বিভক্তকরণের ক্ষেত্রে কী করতে হয়? অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আমাদের এখান থেকে দরকার হচ্ছে কি AC/BC। তো আমাদের কাছে কি দেওয়া আছে দেখো, এখন আমাদের কাছে দেওয়া আছে সেটা হচ্ছে AB = 3BC। তাহলে আমাদের এখান থেকে এবার এবি এর থেকে আমাদের কি বাদ দিতে হবে? বিসিটা বাদ দিতে হবে। এবি এর থেকে বিসি বাদ দিলাম, তাহলে হয়ে গেল 2BC। তাহলে এবি এর থেকে বিসি বাদ দিলে কি হয়? থাকে এসি সমান হচ্ছে 2BC। অতএব একবারে লিখে দিই AC/BC = 2:1।
অতএব কী করে আমাদের এই সি বিন্দু এবিকে 2:1 অনুপাতে বহির্ব্যক্ত করে। অতএব সি বিন্দুর স্থানাঙ্ক 2:1, তাই তো? তাহলে 2+1 2+1 2+1 2+1 x2 x1। তো আমি একটু দেখি x2 x1 কত ছিল। 4152 4152 4152। ওকে, তাহলে 4152। তাহলে এখান থেকে কত আসে? সি বিন্দুর স্থানাঙ্ক আস্তে আস্তে হচ্ছে 8 8 আর 1 9 9, তাহলে 3, আর এখান থেকে আস্তে আস্তে হচ্ছে 10 12 12, তাহলে 4 3,4। অতএব এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ আবারও সেমভাবে এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ একই জিনিস আসলো নাকি? ওহো, এখনও তো হচ্ছে আমরা তো কেবল হচ্ছে সি বিন্দু বের করলাম, সরি সি বিন্দু বের করছি। এখন আমাদের এসিয়ার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ লাগবে, তাই না? তাহলে এসিয়ার মধ্যবিন্দু আগে বের করে নিতে হবে না? তো এসিয়ার মধ্যবিন্দু লম্ব দ্বিখণ্ডক না, এসিয়ার হচ্ছে কী বের করবো? এসিয়ার আগে মধ্যবিন্দু বের করে নিতে হবে, তো তারপরে লম্ব দ্বিখণ্ডক এসিয়ার মধ্যবিন্দু। তাহলে কত আসে? এ এ মানে কত ছিল আমাদের একটু দেখি। এ মানে ছিল হচ্ছে 1 2, এ মানে ছিল 1 2, আর সি মানে পাইলাম হচ্ছে 3 4। তাহলে 1+3 ডিভাইডেড বাই হচ্ছে 2, 2+4 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4, তাহলে হচ্ছে 2, হচ্ছে 3। ওকে, অতএব এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, অতএব এসি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কি আসে? সেটা আসে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, এই 2 আর 3 দিয়ে সিদ্ধ করো, 2+3 তাহলে 5, অতএব এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল হচ্ছে 0। এটা একটা অ্যান্সার। ওকে, তাহলে এই দুটা ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার চলে আসি হচ্ছে আমাদের আরও গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ। দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। দুটি সরলরেখার মধ্যবর্তী হচ্ছে কোণ নির্ণয়। এখন দেখো আমরা কিভাবে দুইটি সরলরেখার মধ্যবর্তী হচ্ছে কোণ নির্ণয় করতে পারি। তো এ একটা সরলরেখা, আর ধরলাম যে এ একটা সরলরেখা। ওকে, তো ওকে দেখেন, তো এখন এইটা হচ্ছে আমাদের 1 নম্বর রেখাটা, আর এইটা হচ্ছে আমাদের 2 নম্বর রেখাটা। এখন এদের মধ্যবর্তী দুইটা কোণ, দুই রকমের কোণ হয়। যেমন এই কোণটা যদি কথা বলি, তাহলে এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কারা? যাদের মান হচ্ছে 90 ডিগ্রির থেকে হচ্ছে ছোট, 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, এটা সূক্ষ্ম কোণ, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। আর স্থূল কোণ কোনটা? যেমন এটা হচ্ছে স্থূল কোণ, এটা হচ্ছে আমাদের স্থূল কোণ। স্থূল কোণ কারা ছিল? স্থূল কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 থেকে যারা ছোট, তারা হচ্ছে স্থূল কোণ। এখন এই দুইটা রেখার মধ্যবর্তী দুই রকমের কোণ হয়ে থাকে, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে স্থূল কোণ। তো এখন এদেরকে আমি নাম দিলাম হচ্ছে ফাই। এই মধ্যবর্তী কোণকে আমরা হচ্ছে নাম দিলাম হচ্ছে কি? ফাই। তো এটা সূত্র যেটা, সাপোজ আমাদের এই 1 নম্বর রেখাটা, তার ঢাল যদি হয় m1 এবং 2 নম্বর যে রেখাটা আছে তার ঢাল যদি হয় m2, তাহলে tan ফাই ইকুয়াল হবে m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এখানে তোমরা চাইলে একটা মডুলাস ইউজ করতে পারো। মডুলাস ইউজ করার পরে তোমাকে যদি হচ্ছে সূক্ষ্মকোণ বলে তাহলে সামনে হবে হচ্ছে প্লাস, আর যদি স্থূলকোণ বলে তাহলে সামনে হবে মাইনাস। কেন? কারণ হচ্ছে আমরা জানি কি সূক্ষ্মকোণের ভ্যালু আমি কি বললাম, সূক্ষ্মকোণ মানে হচ্ছে কি ওই কোণটা হচ্ছে কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে, মানে 0 থেকে 90 ডিগ্রির মাঝখানে, সেখানে ট্যানের ভ্যালু পজিটিভ। আর যদি স্থূলকোণ হয় তাহলে কোন চতুর্ভাগে চলে যাচ্ছে? 90 থেকে হচ্ছে 180, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ, সেখানে হচ্ছে ট্যান নেগেটিভ, এর জন্য সামনে নেগেটিভ আসবে। তাহলে কি এখানে হচ্ছে প্লাস নিয়ে পাবো হচ্ছে প্লাস নিয়ে হচ্ছে সূক্ষ্ম, যদি আমি সামনে প্লাস নিই তাহলে পাবো সূক্ষ্ম, আর যদি সামনে মাইনাস নিই তাহলে পাবো হচ্ছে স্থূল।
ওকে। আর যদি আমাকে কোনো কিছু না বলা থাকে, যেমনটা আমাদের হচ্ছে 8-এর 1 নাম্বার কোশ্চেনটা, কি বলতেছে, এত এবং এত রেখাদার মধ্যবর্তী হচ্ছে কোণ নির্ণয় করো। এখন মধ্যবর্তী কী কোণ, স্থূল কোণ না সূক্ষ্ম কোণ, কিচ্ছু বলছে? কিচ্ছু বলা নেই। তাহলে আমাদের দুইটাই বের করতে হবে। তাহলে দেখো 8-এর 1 দেওয়া আছে, দিয়ে আগে লিখে ফেলি। দেওয়া আছে 3x - y + 7 = হচ্ছে 0, এটাকে দিলাম 1 নাম্বার। 5x + 3y - 1 = হচ্ছে 0, এটাকে দিলাম হচ্ছে 2 নাম্বার। ওকে, এখন তাহলে হচ্ছে আমরা এখানে কি করতে পারি, এখন আমরা ঢাল বের করে ফেলবো। এখন 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল এমন নাম দিলাম। এমন সমান হচ্ছে -x এর সহগ বাই y এর সহগ, সো হচ্ছে 3। অ্যান্ড 2 নম্বর যেটা 2 নং রেখার ঢাল, এটার নাম দিলাম হচ্ছে m2 -x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, সো সেটা পাইলাম হচ্ছে এটা। ওকে, তো m1 পাইলাম, m2 পাইলাম। এখন তাহলে কি করব, এখন প্রশ্ন মতে অতএব দিয়ে tan phi দিয়ে বের করে ফেলি। অতএব tan phi ইকুয়াল, যেহেতু আমাকে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ স্পেসিফিকভাবে কিছুই বলা নেই, সো আমি +- রাখলাম, মডুলাসটা আর ইউজ করতেছি না। তাহলে এখানে হচ্ছে কি আসতেছে, m1 - m2, m1 - m2 মানে কত, এই যে -5/3, মাইনাস প্লাস হয়ে গেল 5/3, m1 - m2, 1 + m1 m2 দিলাম। তাহলে এখান থেকে কী আসে দেখো, tan phi ইকুয়াল +- এখান থেকে আসতেছে 9। আচ্ছা যাক, এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, এখান থেকে আসবে -7/6। এটা জাস্ট ওই পাশে পাঠিয়ে দাও, প্লাস মাইনাস অ্যাকচুয়ালি +- থাকবে। অতএব phi ইকুয়াল tan ইনভার্স +- 7/6। এখন যেহেতু আমাকে স্পেসিফিকভাবে এইটা বলে নাই যে হচ্ছে তুমি স্থূলকোণ বের করো বা সূক্ষ্মকোণ বের করো, আমাকে যেহেতু এরকমভাবে কিছুই বলে নাই, সো আমার এটার কোনো পরিচিত ভ্যালুও না, সো আমি এই অবস্থায় রেখে দিচ্ছি। ঠিক আছে, তবে এখানে যদি হচ্ছে আমাকে বলতো যে সূক্ষ্মকোণটা বের করে দাও, তাহলে আমি হয়তো শুধুমাত্র প্লাস মানটা রাখতাম। আর যদি বলতো আমাকে স্থূলকোণ বের করে দাও, তাহলে আমি এখানে মাইনাস মানটা রাখতাম। ওকে, যেমন এটার পরের অঙ্কটা 8-এর 2। 8-এর 2তে যেটা আছে সেটা হচ্ছে দেখো x - এটা এবং এত রেখাদ্বয়ের অন্তর্গত কি কোণ, সূক্ষ্ম কোণ নির্ণয় করো। ওকে, x - y√3 - 7 = হচ্ছে 0, অ্যান্ড আর একটা হচ্ছে x√3 - y + 5 = হচ্ছে 0। এটাকে দিলাম 1, এটাকে দিলাম হচ্ছে 2। তো আমি আর এই করে ডিরেক্ট হচ্ছে এখান থেকে ইকুয়েশন বের করে ফেলি। এমন মানে হচ্ছে x এর সহগ -x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, -x এর সহগ বাই y এর সহগ, সো 1/√3। m2 মানে হচ্ছে -x এর সহগ বাই হচ্ছে y এর সহগ, সো হচ্ছে √3। সো পেয়ে গেছো। এখন তোমাকে সূক্ষ্মকোণ বের করতে হবে। অতএব tan phi ইকুয়াল, এবার তুমি মডুলাস ইউজ করো, সামনে একটা প্লাস দাও, যেহেতু তোমাকে সূক্ষ্মকোণই রাখতে হবে। সো m1 মানে কত, m1 মানে 1/√3, m1 - m2, m2 মানে হচ্ছে √3, 1 + m1 m2, m1 m2 বা tan phi ইকুয়াল, এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে যেটা পাবা সেটা হচ্ছে, প্লাস না দিলেও হবে, মানে প্লাস তো দেখানো লাগে না, ঠিক আছে। এখান থেকে পাবা 1/√3, মাইনাস পাবা যদিও, বাট তোমার রাখতে হবে প্লাস। অতএব tan phi ইকুয়াল 1/√3 বা tan phi ইকুয়াল হচ্ছে, tan কত ডিগ্রি ভ্যালু, এটা tan 30 ডিগ্রি ভ্যালু, tan 30, অতএব phi ইকুয়াল হচ্ছে tan 30। আশা করি বুঝতে পারছো যে কিভাবে আসলে হচ্ছে মধ্যবর্তী কোণটা হচ্ছে নির্ণয় করতে হয়। ওকে, এখন আমরা চলে আসতেছি হচ্ছে আমাদের 9 নাম্বার দাগে। এই অঙ্কগুলো এত বেশি ইম্পর্ট্যান্ট, মানে হচ্ছে তোমার সরলরেখার যে প্রতিটা টপিক, দেখা যায় কি যে হচ্ছে আমাদের সৃজনশীলা, মানে আমরা আমাদের যে কলেজ পরীক্ষা স্যাররা আছেন বা বোর্ডের যে স্যাররা আছেন, তারা আসলে সরলরেখা বলতেই যেন বোঝেই হচ্ছে এই 9 দাগের অঙ্কগুলো। সো এখানে এই 9 দাগের অঙ্ককে জাস্ট 100% দিয়ে রাখো, 100% বা আসবেই লিখে রাখতে পারো, অ্যান্ড এটা সব কলেজের জন্যই হচ্ছে এটা প্রযোজ্য।
ঠিক আছে, এটা মানে হচ্ছে সর্বজনীন কোশ্চেন। আমাদের হচ্ছে সরল লেখার জন্য হচ্ছে 2টা কোশ্চেন সবচেয়ে বেশি আসে। তো এই 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এখন আমরা এই 9 নাম্বার দাগে করব, ঠিক আছে। সো দেখো এখন এখানে কি কোশ্চেন, এটা হচ্ছে 6,7 বিন্দুগামী 2টি সরল রেখা এত রেখার সাথে প্রত্যেকে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাদের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এখন এটা চিত্র কেমন হতে পারে? 9-1 ধরো এটা হচ্ছে আমাদের সেই রেখাটা, এই রেখাটার নাম হচ্ছে 3x + 4y - 11 = 0। এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং কোন বিন্দু দেওয়া যায় এবং হচ্ছে 6,7 বিন্দু দেওয়া যায়। তো এরকম দেখো এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উপরের দিকেও করতে পারে, আবার এই যে এই বরাবর তো করতে পারে, এটাও 45 ডিগ্রি হতে পারে, ঠিক আছে। তার মানে আমি 2টা রেখার সমীকরণ পাবো, বুঝছো? তো এই রেখার সাথে 2টা ইকুয়েশন হচ্ছে আমাদের এখান থেকে পাওয়া যাবে। তো এই রেখার সাথে 45 ডিগ্রি 2 রকমভাবে হতে পারে, এরকম একটা চিত্র হতে পারে, অথবা আমি জাস্ট প্রথমে চিত্রগুলো নিয়ে আলোচনা করতেছি কারণ এখন সিকিউগুলো সব হচ্ছে চিত্র থেকে আসে। অথবা এরকমও হতে পারতো আমাদের চিত্রটা, এই হচ্ছে আমাদের 3x + 4y - 11 = 0। এই রেখার সাথে হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং 6,7 বিন্দু দেওয়া যায়, 6,7। দেখো এই যে 45, এই যে এটাও 45, দেখো এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে এবং 6,7 বিন্দু দেওয়া যাচ্ছে, এরকম 2টা রেখার সমীকরণ পাওয়া যাচ্ছে। সো এটাও একটা চিত্র হতে পারে, অথবা এটা একটা বর্গ। তো এই কোশ্চেনটা হচ্ছে আমাদের সময় হচ্ছে বুয়েট যে হচ্ছে 19-20 সালে যে পরীক্ষাটা ছিল, সো ওই সালে হচ্ছে আসে, আমার সময় হচ্ছে এই কোশ্চেনটা আসে। তো এটা হচ্ছে এরকমভাবে হতে পারে 3x + 4y, মানে বললো একটি বর্গের একটি কর্ণের সমীকরণ বলে দেওয়া আছে, এর 6,7 বিন্দুগামী বাহুর সমীকরণ নির্ণয় করো। এই হচ্ছে 6,7 বিন্দুগামী বাহু কোনটা কোনটা, এটার এটার সমীকরণ জানতে চাইছে তোমার কাছে। তো যখন বর্গ বলছে তখনই তোমার বোঝা নিতে হবে, যেহেতু বর্গ বলছে তার মানে হচ্ছে এটা 45, এটাও 45, বোঝা গেছে, যেহেতু কর্ণ এটা। সো এরকমভাবেও চিত্রটা হতে পারে। তো এরকমভাবে 3 রকমভাবে হচ্ছে এই চিত্রটা হচ্ছে আঁকা যায়। যদি এরকম 3 রকমের যে কোনো একরকম হচ্ছে কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষায় হচ্ছে থাকবে। আর এখানে হচ্ছে আমার এই কোশ্চেন কিন্তু আসবেই, যেটা বললাম। তাহলে দেখো কীভাবে হচ্ছে এটার অ্যান্সার করতে হয়। তো আমি পরের পেজ উল্টা এখান থেকে লেখা শুরু করতে, তোমরা যে কোনো একটা চিত্র দিয়ে চাইলে আপাতত করতে পারো, বা চিত্র না দিলেও কোনো সমস্যা নেই, চিত্র দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। সো এখান থেকে ধরি 6,7 বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট 6,7 বিন্দুগামী ও এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y1 = m × x - x1। ওকে, y - 1 = m × x - x1, এটাকে দিয়ে ফেলো হচ্ছে 1 নম্বর। এখানে কি লাগবে? জাস্ট আননোন, তুমি কি দেখো তো, আননোন খালি হচ্ছে m। কোনোভাবে যদি এই m এর ভ্যালু পেয়ে যাও তাহলে কাজ শেষ। ওকে, তাহলে m এর ভ্যালু কীভাবে বের করা যায়? এখন আমাদের কাছে দেখো যে ফাই এর ভ্যালুটা বলে দেওয়া আছে, ফাই হচ্ছে 45। তার মানে আমাদের ওই tan phi এর যে ফর্মুলা আছে ওইটার সূত্রটা আমাদের ইউজ করতে হবে। এখন তাহলে আমাদের এই রেখার ঢালটা বের করে ফেলি যে 3x + 4y - 11 = 0, এটার ঢাল কত? এখন 3x + 4y মাইনাস কত দেখলাম, -11 = 0 রেখার ঢাল। তো রেখার ঢাল m1 নাম দিলাম, যেহেতু এটার m দিছি তো এই জন্য এটার নাম দিলাম m1 = -x এর সহগ বাই y এর সহগ, ঠিক আছে। তো এটা পেয়ে গেলাম হচ্ছে ওই রেখার ঢাল প্রশ্নমতে tan 45 মানে tan phi = ± m - m1 1 + m1, ঠিক আছে। ওই যে আগে যে সূত্রটা লিখলাম সেটাই m1 - m2 1 + m1 m2। তো আমি এখানে প্রথমটা যেহেতু আমাদের
যেটার হচ্ছে আমি ইকুয়েশন বের করতে চাচ্ছি সেটার ঢাল যেহেতু আমি এম ধরে নিছি এই জন্য এটার ঢাল আমাদের এই রেখাটার ঢাল হচ্ছে এম, আর এই রেখাটার ঢাল কত বের করলাম, এই রেখাটার ঢাল M1 সমান বের করছি হচ্ছে -3/4। সো এখন দুইটা ঢাল জানি, তাহলে মধ্যবর্তী কোণ জানি, সেখান থেকে এম এর ভ্যালু বের করে নিব। দুইটা এম এর ভ্যালু আসবে, তার জন্য দুইটা ইকুয়েশন। তাহলে দেখেন এখান থেকে tan 45-এর ভ্যালু হচ্ছে 1 প্লাস মাইনাস এম মাইনাস M1, M1-এর ভ্যালু কত -3/4, তাহলে এটা হয়ে যায় +3/4, 1 প্লাস M1 M2, M1 হচ্ছে -3/4, ওকে 1 ইকুয়াল। আচ্ছা এখন কথা হইতেছে যে ভাই আপনি এখানে হচ্ছে প্লাস মাইনাস কেন নিলেন? সো এইখানে ব্যাপারটা হইতেছে, দেখো আমাদের এখানে আমি স্পষ্ট তো দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হচ্ছে কয়টা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশন আসবে। সো আমাকে যেহেতু বলেই দেওয়া আছে যে দুইটা ইকুয়েশন আসবে, সো হচ্ছে আমি এখান থেকে প্লাস এবং মাইনাস দুইটা নিয়েই কাজ করতে হবে, নাহলে আমি তো দুইটা ইকুয়েশন পাবো না, ঠিক আছে? এই জন্য আমি প্লাস মাইনাস দুইটাই হচ্ছে এখানে ইউজ করছি। আচ্ছা তাহলে এখানে 4 দ্বারা উপরে গুণ করতেছি, প্লাস মাইনাস 4 দ্বারা গুণ করলে হয় 4m প্লাস হচ্ছে 3, অ্যান্ড এখানে 4 দ্বারা গুণ করলে হয় 4 মাইনাস হচ্ছে 3m, এটার এ পাশে পাঠায় দাও, তাহলে এখানে হয় 4 মাইনাস হচ্ছে 3m ইকুয়াল প্লাস মাইনাস 4m প্লাস 3। আচ্ছা তো এটা একটু বলেন তো যে হচ্ছে আমি এখানে যেটা লিখলাম এটা কি আসলে ঠিক হইলো কি না, এই 4m প্লাস 3 আমি যে এখানে যা লিখছি আমাদের এই লেখাটা ঠিক আছে কিনা, কমেন্ট করো যে হচ্ছে আমাদের এই লেখাটা হচ্ছে ঠিক আছে কিনা। তো এখন যদি মনে করো যে ঠিক আছে, তাহলে আমি বলবো যে না আসলে হচ্ছে এখানে ভুল আছে। কেন ভুল? এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে, কারণ এই প্লাস মাইনাসটা শুধুমাত্র 4m এর সামনে না, প্লাস মাইনাসটা এই 3 এর সামনেও আছে। সো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে হচ্ছে এই প্লাস মাইনাসে যেন এইখানে অবশ্যই যেন ব্র্যাকেটটা হয়, নাহলে কিন্তু স্যার মার্কেটে নিবে, তুমি নিজেও ভুল করবা। স্যারের মার্কাটা তো পরে, তুমি যে কাজ করবে না, তুমি এখানে প্লাস নিয়ে কাজ করবে না, মাইনাস নিয়ে কাজ করবে না, সেটা হবে না। ব্র্যাকেট দিতে হবে দুইজনের আগে এটা। তো এরপর হচ্ছে প্লাস নিয়ে পাই 4 মাইনাস 3m ইকুয়াল 4m প্লাস 3। সো এটা ওই পাশে পাঠায় দাও, তাহলে হয় হচ্ছে 7m ইকুয়াল, এটা এই পাশে নিয়ে আসো, তাহলে হয় 1, অতএব m ইকুয়াল 1/7, m ইকুয়াল 1/7। আবার মাইনাস নিয়ে কী পাই? মাইনাস নিয়ে পাচ্ছি হচ্ছে 4 মাইনাস 3m ইকুয়াল -4m -3। এই যে এখানে মাইনাস নিয়েছি, সো দুটাই মাইনাস হয়ে গেছে। এবার এটা এই পাশে নিয়ে আসলে হয় হচ্ছে শুধু m, এটা ওই পাশে নিয়ে গেলে হয় -7। সো m এর আর একটা ভ্যালু পেয়ে গেছো। এখন এগুলো নিয়ে যায় আমাদের 1 নম্বর ইকুয়েশনে বসাই দিব। তাহলে m ইকুয়াল হচ্ছে 1/7, এটা হচ্ছে আমাদের 1 নম্বরে বসাই দিই। আমি জাস্ট এরকম শর্টকাটে লিখলাম, তোমরা আবার শর্টকাটে লিখতে যাও না। তাহলে y মাইনাস y1 ইকুয়াল m মানে হচ্ছে 1/7 ইন্টু x মাইনাস x1, এই 7টা জাস্ট এই দিয়ে গুণ দিয়ে দিও। আবার এমনে কইরো না যে হচ্ছে এখানে সাপোজ ধরো 3/4 আসছে, তো তুমি জানো এরকম কইরো না যে হচ্ছে 3/4 দ্বারা এই পাশে গুণ করে দিচ্ছ, না 4 এই পাশে গুণ দিয়ে দিবা আগে, যেমনটা এখানে 7 এই পাশে গুণ দিয়ে দাও। তাহলে কত হয় 7y মাইনাস 7 7 49 ইকুয়াল x মাইনাস 6, তাহলে ক্যালকুলেশনটা সহজ হয়। অতএব এখান থেকে হচ্ছে কত পাচ্ছি? অতএব পাচ্ছি x মাইনাস হচ্ছে 7y প্লাস 43 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা আমার একটা অ্যান্সার। আর একটা আনসার হচ্ছে m ইকুয়াল হচ্ছে -7 হলে আমি এখানে লিখে দিই m ইকুয়াল -7, এটাও নিয়ে যায় হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশনে বসাই। তাহলে y মাইনাস y1 ইকুয়াল m মানে হচ্ছে -7 ইন্টু x মাইনাস হচ্ছে 6। তো এখান থেকে আসতে আসতে 7x আমি একবারই করে ফেলতেছি, 7x প্লাস y প্লাস 42, এ পাশে আনলে মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 42 আর 7 49 ইকুয়াল হচ্ছে 0। সো এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। আশা করি এই অঙ্ক কারো কোনো রকম কোনো অসুবিধা হবে না। সো সবাই খুব ভালো মতোভাবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এরপরও 9 নাম্বার দাগে যাবতীয় যে কটা অঙ্ক আছে সবগুলো সেম টু সেম একই টাইপের। তো দেখো কীরকমভাবে একই টাইপের হইল। তো এখানে হচ্ছে আমাদের যেটা আছে সেটা কি 2 নাম্বার, যেটা সি এত ডি এত, সি ডি এর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এত বিন্দু দিয়ে যায় এই রূপরেখার সমীকরণ। ওকে, তো সি ডি এর সাথে 45 ডিগ্রি তো কেমন হবে? আমি যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি। এই হচ্ছে সি, এই হচ্ছে ডি, সি ডি এর সাথে 45 ডিগ্রি। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, ধরো এটা হচ্ছে আমাদের সেই সিডি রেখা, কোনো পয়েন্ট দেখানোর দরকার নেই, তোমার সিডি রেখা, প্রথমে সিডি রেখার ঢাল বের করে ফেলবা, এম অফ সিডি, বা এইভাবে লিখবা যে সিডি রেখার ঢাল
M1 দিয়ে ওই ঢালটা বের করে ফেললাম, ঠিক আছে। ঢাল বের করার ফলে এরপরে হচ্ছে আমাদের কি বিন্দুগামী, এরপরে আমাদের বলছে যে হচ্ছে 4,1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো দেখো এই যে 4,1 ধরলাম, আমাদের এই সরলরেখাটা 4,1 বিন্দুগামী, তাহলে এই রেখার সমীকরণ কী হবে, y মাইনাস, আমি রাফের মতো করতেছি, y মাইনাস y ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, এক্স মাইনাস x1 গেল। তারপর হচ্ছে কি ওই যে tan phi মানে হচ্ছে tan 45 ডিগ্রি ইকুয়াল যেভাবে আমরা করছি প্লাস মাইনাস m মাইনাস m1 1 প্লাস m1 দিয়ে আবার সেমভাবে বের করে ফেলবা, ঠিক আছে। আশা করি আর বোঝানো লাগবে না যে কী করা লাগবে। এখানে আমার অনেকে মনে হতো যে সিডি রেখার সমীকরণ বের করি, কী দরকার ভাই, তোমার সিডি রেখার সমীকরণ কোনো দরকার আছে? তোমার দরকার হচ্ছে এই রেখার ঢাল। আমাদের আগের অঙ্কে হচ্ছে ইকুয়েশন দেওয়া ছিল, এটা কি ইকুয়েশন দেখা ছিল, সেখানে আমি কী বের করে নিছি, এম বের করে নিছি, তাহলে কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের এখানে ইকুয়েশন বের করার, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখো তারপরে কি আছে, দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,4 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ফেলবা। এত রেখার সহিত হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং হচ্ছে 1,2 বিন্দু দিয়ে যায় রূপরেখার সমীকরণ। ওকে, ও আরেকটা কথা একটু, সেটা হচ্ছে যখন আমাদের এই দুইটা রেখা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন তোমাদের এমের যে দুইটা ভ্যালু আসবে, শুধুমাত্র এটা 45-এর জন্যই কিন্তু, ঠিক আছে, অন্য কোনো অ্যাঙ্গেলের জন্য না। যখন এই 45 অ্যাঙ্গেলে আসবে তখন যে দুইটা ঢাল বের হবে, এই দুইটা ঢালের গুণফল হবে -1। কেন -1? এটা হচ্ছে তোমরা উত্তর দাও যে কেন আসলে -1 হবে এই দুইটা ঢালের গুণফল, ঠিক আছে। কমেন্টে লিখে দিও যে কেন হচ্ছে এই দুইটা ঢালের গুণফল -1 হবে। ওকে, দেন হচ্ছে দেখো গেল। তারপর হচ্ছে কি আছে 4 নম্বরে যেটা আছে, এত রেখার সহিত 45 ডিগ্রি কোণ এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা 5 নম্বরে আছে কি, এত রেখা দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে 5,4 বিন্দুগামী এবং এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেম এত বিন্দুগামী দুইটি সরলরেখার প্রত্যেকে এই রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেম খালি 60 ডিগ্রি। আর আচ্ছা আরেকটা ব্যাপার একটু বলে দিই, যদি কখনো 60 ডিগ্রি নিয়ে সাপোজ ধরো আমি 6 নাম্বার বা অন্য কোনো একটা অঙ্কে সাপোজ তুমি 60 ডিগ্রি নিয়ে কোনো কারণে এম এর ভ্যালু এরকম পাইছো 1 প্লাস √3 1 মাইনাস হচ্ছে √3, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সুন্দর মতো ক্যালকুলেটারে বসায় দাও। ক্যালকুলেটারে বসায় দিলে 2√3 সামথিং কিছু একটা আসার কথা। আমার কাছে এই মুহূর্তে ক্যালকুলেটার নেই, সো হচ্ছে আমি বলতে পারতেছি না সঠিক কত আসবে, তবে আমি লিগাল ওয়েটা করাই দেখতে পারি। এর নিচে যা থাকবে তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা। অনুবন্ধী মানে কি, অনুবন্ধী মানে এখানে যা আছে এখানে যদি মাইনাস থাকে দিয়ে দিব প্লাস, তাহলে প্লাস দ্বারা উপর নিচে গুণ করলে কী হয় 1 প্লাস √3 ইন্টু 1 মাইনাস √3, আর এটা তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে 1 প্লাস √3 তার হচ্ছে হোল স্কোয়ার। ক্যালকুলেটার ইউজ করে এত বড় করার দরকার নেই। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার হোল স্কোয়ার হয়েছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3, নিচে 3 তাহলে হচ্ছে -2 থাকতেছে নিচে, আর এখানে থাকতেছে হচ্ছে 4 প্লাস হচ্ছে 2√3 -2 দ্বারা ভাগ করলে -2 -√3। তো ক্যালকুলেটারে প্রেস করলে দেখবা যে একবারেই হচ্ছে এটা বের হয়ে চলে আসতেছে, ঠিক আছে। অবশ্যই তার জন্য হচ্ছে ইএস বা হচ্ছে কি বলে ইএক্স এই মডেলের ক্যালকুলেটার হতে হবে, নাইলে হবে না, এমএসএ হবে না। ওকে, তো গেল, এই হচ্ছে এম এর ভ্যালু, এভাবে চাইলে হচ্ছে বের করে নিবা, ঠিক আছে। যদি কখনো এম এর ভ্যালু এই টাইপের আসে তাহলে একটু কষ্ট করে ক্যালকুলেটার দিয়ে এইভাবে এম এর ভ্যালুটা বের করে দিও। আচ্ছা তারপরে কি আছে দেখি, 7 নম্বরে যেটা আছে, এই রেখা দুটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এত রেখার সাথে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাদের সমীকরণ সেম। এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে এত এবং এত রেখা ছেদ বিন্দু দিয়ে অতিক্রম করে এবং যার ঢাল হচ্ছে 45 ডিগ্রি। 8 নাম্বারটা কীভাবে করব দেখো, এই 8 নাম্বার করার উপায়, ঢাল বলে দেওয়া আছে না, দেওয়া আছে ঢাল m ইকুয়াল tan 45। সো সুন্দর মতো এখান থেকে tan 45 এর ভ্যালু 1 পেয়ে গেছো। এরপর হচ্ছে তোমার কাছে দুইটা সরলরেখার ইকুয়েশন আছে না, সেখান থেকে ওদের ছেদ বিন্দুটা বের করে নাও। সাপোজ ধরো তোমার ছেদ বিন্দু আসছে 1,1, সাপোজ, তাহলে আমাদের রেখার সমীকরণ কী হবে, y মাইনাস y ইকুয়াল m মানে হচ্ছে 1 ইন্টু হচ্ছে x মাইনাস x1। একটু কষ্ট করে আমাদের এই দুইটা সরলরেখা ছেদ বিন্দুটা আর গুণের সাহায্যে বের করে নিবা, দেন ঢাল দেয়া আছে করে ফেলবা। এত এবং এত সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এক্স অক্ষের সহিত 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরূপ সরলরেখার সমীকরণ। তো একই কথা, দুইটি সরলরেখা ছেদ বিন্দু দিয়ে যাচ্ছে আর এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, তবে এখানে একটু ঘাপলা আছে, সেটা কি আমার এইটা বলে না, এই যে সরি কই গেল এইটাই, এক্স অক্ষের সাথে 45, এখন এক্স অক্ষের কোন দিকের সাথে 45, ধনাত্মক দিক না ঋণাত্মক দিক, এটা তো আমাকে বলে নাই। ওকে, সো আমাদের দুইটাই হচ্ছে ঢাল হিসাবে কাউন্ট করতে হবে, যে এখানে হচ্ছে ঢাল m ইকুয়াল
প্রথমে হচ্ছে ওই তুমি ছেদবিন্দু দুইটা বের করে নিবা, ঠিক আছে? প্রথমে ছেদবিন্দু দুইটা বের করে নিবা, বের করে নেওয়ার পরে তুমি হচ্ছে যে কাজটা করবা যে এখানে লিখবা, এখানে ঢাল m ইকুয়াল প্লাস মাইনাস tan 45, সো প্লাস মাইনাস 1। আমি ধরলাম যে সাপোজ আমি ধরে নিচ্ছি ওইটা তুমি ছেদবিন্দু পাইছো, ধরো 2,3 পাইছো কোনো কারণে, তাহলে আমাদের রেখার সমীকরণ কী হবে? তাহলে y মাইনাস y1 ইকুয়াল প্লাস মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস x1। এরপর প্লাস নিয়ে একটা ইকুয়েশন বের করবা, মাইনাস নিয়ে একটা ইকুয়েশন বের করবা, ঠিক আছে? এভাবে হচ্ছে করে ফেলবা। গেল। তারপরে হচ্ছে 10 নম্বরে দেখো কি বলছে। 10 নম্বরে বলছে দুইটি সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় এবং হচ্ছে এই রেখার সাথে হচ্ছে tan ইনভার্স কত হাফ কোণ উৎপন্ন করে। রেখা দুইটির সমীকরণ হচ্ছে নির্ণয় করো। ওকে, তো দেখো এই যে এই হচ্ছে রেখা, এই রেখার সাথে আমি জাস্ট একটু বুঝাই দিচ্ছি। এই যে ফাইটা বলে দেয়া আছে, ফাইয়ের ভ্যালু কত,